হাই, আমি সায়ন। আজকে তোমাদের সাথে একটা বেড়াতে যাওয়ার অভিজ্ঞতা শেয়ার করব। তো আমরা বেসিক্যালি কলকাতা থেকে ট্রেন ধরেছিলাম মানালি যাওয়ার উদ্দেশ্যে। কলকাতা থেকে কালকা এক্সপ্রেস, যেটা নেতাজি এক্সপ্রেস নামেও জানা যায়, ওই ট্রেনটা আমরা নিয়েছিলাম। তো আমাদের 35 ঘন্টা জার্নি ছিল। তো আমাদের লেগেছিলো মোটামুটি 40 ঘন্টার মতন টাইম লেগেছিলো। আমরা প্রথমে ট্রেন ধরে যাই চণ্ডীগড়। এখন আমরা আছি হচ্ছে দিল্লির লালকেল্লা। তো চণ্ডীগড়ে থেকে নেমে আমরা গাড়ি নিয়ে নিয়েছিলাম, আর আমরা এখন রওনা হচ্ছি সিমলার উদ্দেশ্যে। সিমলাটা যেহেতু অনেকটা দূরের রাস্তা, আমরা তো অনেকটা টাইম লাগবে, আর আমরা অনেকটা টায়ার্ড, সো আমরা গাড়িতে ঘুমিয়ে গিয়েছিলাম রাত্রিটা। আমাদের সকালের ঘুমটা ভাঙে এইরকম একটা দৃশ্য দেখে, জাস্ট অসাম। তো আমরা এখন হোটেলে চলে এসেছি, আমরা চেক ইন করে গেছি সিমলাতে। আর আমরা হোটেলটা নিয়েছি একটু মল রোড থেকে অনেকটাই দূরে, কেননা মল রোড থেকে দূরে রুমটা নিলে তোমরা খুব ভালো ব্যালকানি ভিউ পেতে পারো। আর মল রোডের কাছেও রুম নিতে পারো, কিন্তু মল রোডের রুমটা নিলে তোমরা এত ভালো সিনিক ভিউ পাবে না। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। সামনে দেখা যাচ্ছে জাগু টেম্পল। তো আমরা এখানে কিছু ফটো আর ভিডিও তুলি এবং রওনা দিই মল রোডের উদ্দেশ্যে। আর মল রোডটা ঘোরার পরে আমরা রওনা হই কুফরির দিকে। কুফরিতে অনেক রকম প্যাকেজের ব্যবস্থা আছে, আমরা চলে এসেছি কুফরিতে। কুফরিতে অনেক রকম প্যাকেজের ব্যবস্থা আছে, তোমরা চাইলে প্যাকেজ নিয়েও নিতে পারো। 1,500 টাকা করে এক একজনের মাথায় পিছু পড়বে। তো আমরা প্যাকেজ ছাড়াই গেছিলাম। আর প্যাকেজ ছাড়াও তোমরা ইন্ডিভিজুয়ালি সমস্ত রকম রাইড এনজয় করতে পারো। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি কুফরি থেকে। আমরা এখন আছি জাকু টেম্পল, সিমলার খুবই একটি নামকরা মন্দির। আর তোমরা যদি সিমলা আসো অতি অবশ্যই এটা তোমাদের আইটিনারিতে রেখো। আর অনেকটা সন্ধে হয়ে গেছে, তো ভালো করে ভিডিও নিতে পারিনি। তো পরের দিন সকাল সকাল বেরিয়ে গেছি আমরা মানালির উদ্দেশ্যে। আর কুলু থেকে মানালি হয়ে যাওয়ার পথে এক জায়গায় আমরা ব্রেক নিয়েছিলাম। এই যে নদীটা দেখছো, এই নদীটার নাম হচ্ছে বেয়াস নদী। এই নদীর জলটা জাস্ট বরফের থেকেও বেশি ঠান্ডা। এখানে তোমরা চাইলে রিভার রাফটিং করতে পারো, চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারো। কিন্তু প্যারাগ্লাইডিং যদি করারই হয় তো সাজেস্ট করবো যে তোমরা এখানে করো না, সোলাং ভ্যালিতে গিয়ে করো, তো ওখানে ভালো সিনিক ভিউ এনজয় করতে পারো। আমরা এখন চলে এসেছি হোটেলে। মানালি থেকে অনেকটা রাত হয়ে গেছে মানালি যেতে যেতে আমাদের, তো আমরা রুমে চলে এসেছি। আর রাতের কোথাও বেরোয়নি, রুমটা খুবই ভালো দিয়েছিল আমাদের।
আর পরের দিন সকালে উঠে জাস্ট কি ভিউ, সামনে দেখা যাচ্ছে মল রোড, অ্যান্ড আগেইন আমরা মল রোড থেকে দূরে রুম নিয়েছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। তো সকাল সকাল আমরা বেরিয়েছি মানালির কিছু সাইট সিন কভার করতে। আমরা এখন যেখানে আছি সেই জায়গাটা হচ্ছে হিডম্বা দেবী টেম্পল। তো এটা মানালির খুবই কাছে একটা মন্দির, 1552 সালে এই মন্দিরটা স্থাপিত হয়েছিল, আর প্রচুর পুরনো আর্কিটেকচার দেখা যায় মন্দিরে। আর মানালির সাইট সিনের মধ্যে আমরা যেটা কভার করতে পারিনি সেটা হচ্ছে যোগিনী ওয়াটারফল। তো তোমরা যদি মানালি আসো অতি অবশ্যই যোগিনী ওয়াটারফলটা কভার করো। আমাদের ওটা দেখা হয়ে ওঠেনি সো টাইমের জন্য। এই মুহূর্তে আমরা 12 কিলোমিটার হেঁটে শিব মন্দিরে যাচ্ছে। সবাই হাঁপাচ্ছে এখন। ভিউটা দেখো কাশ্মীর, ওফ আলাদাই শান্তি, আলাদাই শান্তি। ভিউটা कहाँ आ गए हम, ऐसा लग रहा है दिल गार्डन गार्डन हो रहा है। चलो हम चले पहाड़ में। ये ভিউটা ওফ, ভিউ দেখে তো এই তো সোলাং ভ্যালি থেকে কিছুটা দূরে একটা মন্দির আছে, অঞ্জনি মহাদেবের মন্দির। তো তোমরা মানালিতে যদি আসো এই মন্দিরটা ভিজিট করতে পারো। মেন রোড থেকে অ্যাপ্রক্সিমেটলি 1.4 কিলোমিটারের রাস্তা। তোমরা চাইলে গাড়ি করেও আসতে পারো এবং চাইলে হেঁটেও যেতে পারো। গাড়ি করে আসলে পার হেড 1000 টাকা করে ভাড়া নিচ্ছে। তো আমরা হেঁটেই এসেছিলাম। হেঁটে আসলে তোমরা যে ভিউটা এনজয় করতে পারবে সেটা হয়তো গাড়িতে এলে পাবে না। চলে এসছি আমরা মন্দিরের খুবই কাছে। উপর থেকে ঝর্ণা পড়ছে ডাইরেক্ট বাবার মাথায়। আর এখানে এই সিঁড়ি যেগুলো আছে এগুলো পুরো মনে হচ্ছে যেন বরফের উপর দিয়ে হাঁটছে, এত ঠান্ডা হয়ে আছে এই সিঁড়িগুলো। চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা। আলাদাই লেভেলের লাগছে এটা পুরো। আমরা হেঁটে খুবই ক্লান্ত, তো ওই জন্য এক জায়গায় বসে রেস্ট নিচ্ছি। এমনি নর্মাল রোডে হাঁটা আর পাহাড়ে হাঁটার মধ্যে অনেক তফাৎ। আর অনেকটা বিকেল হয়ে গেছে, তো এখন আমরা রুমে ফিরে যাব। আর রাত্রির বেলার ভিউটা দেখো ব্যালকনি থেকে, ও অসাধারণ লাগছে পুরো মল্লটাকে দেখতে।
পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল রোতাং পাসের উদ্দেশ্যে। রোতাং পাস হচ্ছে মানালি থেকে অ্যাপ্রক্সিমেটলি 52 কিলোমিটার দূরে। তো অনেকটা রাস্তা, যেতে যেতে আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তো আমরা এখন চলে এসেছি অটল টানেল। এই টানেলটা প্রায় 9 কিলোমিটার রাস্তা, পুরোটা একেবারে কভার হয়ে যাবে আমাদের। এই টানেলটার জন্য অনেকটা ঘুরতে হতো আগে, তো এই টানেলটার জন্য আর অতটা ঘুরতে হয় না, অনেকটা শর্টকাটে হয়ে যায়। আর তোমরা যারা শীতকালে আসতে চাইছো, শীতকালে আসার জন্য তোমাদের 4x4 গাড়ি না হলে এই টানেলে পাস পারমিট দেয় না। আর নর্মাল গাড়ির জন্য এই টানেলে মোটামুটি 200 টাকা করে পারমিট লাগে। মানালি থেকে রোতাং পাসে যাওয়ার যে রাস্তাটা, এতটাই সুন্দর রাস্তা, আমি পুরোটা ভিডিও দিয়ে রাখলাম, তোমরা ইচ্ছা হলে দেখতে পারো, আর না ইচ্ছা হলে স্কিপ করেও দিতে পারো। তবে আমি রেকমেন্ড করবো, দেখো একটা ভালো মিউজিকের সাথে এনজয় করো। তো আমাদের যেতে যেতে খুবই খিদে পেয়ে গেছিলো, তো ওই জন্য এক জায়গায় আমরা দাঁড়িয়েছি এখন। এই যে জায়গাটা দাঁড়িয়ে আছি, এই জায়গাটা 10,000 ফিট উচ্চতায়, সি লেভেল থেকে 10,000 ফিট উচ্চতায় আমরা আছি এখন এই মুহূর্তে। আর এখানে অনেকগুলো ধাবা আছে, এখানে ওয়াশরুমের ব্যবস্থা আছে। চারিদিকটা খুবই খুবই সুন্দর। তো খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছি, মোটামুটি অনেকটা এখনও যেতে হবে।
তো আমরা চলে এসেছি রোতাং পাস, যেটির উচ্চতা হচ্ছে 13,058 ফিট। আর এখানে আসতে না আসতে আমাদের ফোনে নেটওয়ার্ক উড়ে গেছে। অবশ্য আমাদের আগে থেকে বলে দিয়েছিল যে এখানে কোনো নেটওয়ার্ক পাওয়া যাবে না। बर्फ नहीं मिलेगा हाथ में, बर्फ है ही नहीं, क्या कर सकते हो मैं। एक तो उस दिन आया था ना 2-3 दिन पहले, खत्म हो गया है, क्या करें। पर ऐसे पहाड़ों में तो है, दिख रहा है बर्फ। वो देखिए वो झील है वहाँ पे जाओ आराम से फोटो शूट करके आ जाना। ये है रोहतांग पास। তো বেসিক্যালি রোতাং পাসে বছরের 12 মাসই বরফ পাওয়া যায়। তো আমাদের এমনই ভাগ্য আমরা মোটামুটি বরফ পাইনি। তো আমরা এখন বরফ দেখতে যাচ্ছি ঘোড়ায় করে। অনেকটা উপরে যেতে হবে, আরও উপরে যেতে হবে। কি আর করা যাবে, চলো। আমাদের সাথে আরও অনেক টিম আছে যারা অন্যান্য জায়গা থেকে এসছে। তো ঘোড়াও আর যাচ্ছে না, তো আমরা ঠিক করেছি হেঁটে হেঁটেই আরও উপরে যাব। তো আমাদের যেটা দেখতে এসেছি বরফ, সেটা দেখেই তারপরে যাব, এটাই আমরা ঠিক করেছি। জীবনে প্রথমবার বরফ টাচ করে খুবই ভালো লাগছে। এত এক্সাইটেড ছিলাম, মানে কি করব ভেবেই পাচ্ছিলাম না। गेहूं का रेस এটা হচ্ছে দ্বীপ। তোমরা যারা রোতাং পাসে আসছো, একটা অ্যাডভাইস দিচ্ছি, আসার সময় অতি অবশ্যই হ্যান্ড গ্লাভস আর মাস্ক অতি অবশ্যই আনবে, আর টুপি তো অতি অবশ্যই। এখানে সাংঘাতিক লেভেলের হাওয়া হচ্ছে, আর হাওয়াটা পুরো কাঁটার মতন ফুটছে গায়ে হাতে। এই রোতাং পাসটা এমন একটা জায়গা যেখানে মুহূর্তের মধ্যে আবহাওয়া চেঞ্জ হয়ে যায়। মানে এক মুহূর্তের মধ্যে একরকম, আর এক মুহূর্তের মধ্যে আর এক রকম। কখনো হালকা হালকা স্নোফল হচ্ছে, কখনো হালকা হালকা সাংঘাতিক, কখনো হাওয়া হচ্ছে, কখনো আবার একবারে মেঘ করে আসছে। মানে কোনো ঠিক নেই, এখানে আবহাওয়া সেকেন্ডে চেঞ্জ হয়ে যায়। নেটওয়ার্কের বাইরে খুব মজা। সাংঘাতিক হাওয়া হচ্ছে, আমাদের হাত পা অসর হয়ে গেছিলো। আমাদের মধ্যে একজনের অক্সিজেনের অভাব পড়ে গেছিল। তো আমরা এখন ম্যাগি খাচ্ছি। আমরা খুবই গাড়িতে উঠে যাবো তাড়াতাড়ি। তো ভিডিও করতে পারিনি, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো রোতাং পাসে। তো পুরো রাস্তাটা ভিডিও করতে পারি। এখন আমরা চলে এসেছি শিশু ভিলেজ। पूरा बर्फ वो मेरा इंडिया में पड़ता है क्या? इंडिया में यहाँ पे अभी सोच रही थी बर्फ है। তো আমরা এখন চলে এসেছি শিশু ভিলেজ। আর এখন সানসেট হচ্ছে, অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা একমাত্র রাস্তা যেটা লাদাখ যাওয়া যায়। আর জাস্ট সিনটা দেখো, সামনে আইস ক্যাপ মাউন্টেন, শিশু ওয়াটারফল, সানসেট হচ্ছে, সামনে চিনাব রিভার, জাস্ট ছবির মতন দৃশ্য। তো সকালে উঠে দেখি না ব্যালকনি থেকে এত সুন্দর ভিউ দেখে তো অবাক। মানে জাস্ট দেখো, এরকম একটা ভিউ, তার সাথে সানরাইজ,
তার সাথে চা হাতে, ও একদম পুরো জমে গেছে ব্যাপারটা। তোমরা যদি মানালিতে আসো এক্সট্রা 2,500 থেকে 3,000 টাকা খরচা করে শিশু ভিলেজটা অতি অবশ্যই ঘুরো। দেখার মতন দৃশ্য আছে এখানে। এখানে একবার চলে এলে আর বাড়ি ফিরে যাওয়ার মনে ইচ্ছা হবে না। তো আমরা কিছু ফটো আর ভিডিও তুলছিলাম। এই ফটো ভিডিওগুলো তোমরা আমার ইনস্টাগ্রামে পেয়ে যাবে। नहीं पता भैया, इधर इधर এই নদীটা যেটা বয়ে যাচ্ছে এই নদীটার নাম হচ্ছে চিনাব রিভার। আর সামনে হচ্ছে শিশু ওয়াটারফল। পুরো শীতকালে ওই ওয়াটারফলটা পুরো ফ্রিজ হয়ে থাকে। তো মোটামুটি আমাদের শিশু ভিলেজটা পুরোটা কভার করে নিয়েছি। আর এখন আমরা শিশু ভিলেজ থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন যাব কাসলের দিকে। তো কাসলে যাওয়ার পথে একটা গুরুদ্বারাতে আমরা ভিজিট করেছিলাম। গুরুদ্বারাতে আমরা ফ্রিতে খাবারও খেয়েছিলাম এবং গুরুদ্বারার এই জায়গাটা দেখে খুব অবাক লাগলো যে ন্যাচারালি অটোমেটিক্যালি গরম জল বেরোচ্ছে পাহাড় থেকে। সে দেখো ন্যাচারালি গরম জল বেরোচ্ছে ওখান থেকে। প্রকৃতির কি নিয়ম। তো আমরা এখন চলে এসেছি আমাদের হোমস্টেতে কাসল। তো রাত্রিবেলা অনেকটা রাত হয়ে গেছে, তো অতটা বোঝা যাচ্ছে না। কাল রাতে অতটা বুঝতে পারিনি যে এতটা সুন্দর জায়গায় আমরা এসেছি, মানে জাস্ট অসাধারণ। এই টেন্টগুলোতে আমরা ছিলাম কালকে রাত্রেবেলা। আর এই কাসল এসে জানতে পারলাম যে ইন্ডিয়ার 90% গাঁজা এই কাসল থেকে সাপ্লাই হয়। মানে যেখানেই দেখছি সেখানেই গাঁজা গাছ। আমাদের হোমস্টের বাইরে 4-5টা গাঁজা গাছ ছিল। মানে তো এবারে ফেরার পালা। এই ভিডিওটা ইউটিউবে আপলোড করে রাখলাম। আমি যখন বয়স হয়ে যাবে, আমার যখন বয়স হয়ে যাবে, তখন আমি নিজেকে নিজে দেখব যে আমি কোথায় কোথায় ঘুরতে গেছি, কি কি করেছি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো।
এখন বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেছিল ভাইফোঁটা।